আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ইসির ভাষণ রেকর্ড বুধবার, বিটিভিকে ইসির চিঠি, বৃহস্পতিবার প্রচারের সম্ভাবনা। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে জবাই করে হত্যা, গৃহকর্মী পলাতক, বাসার দারোয়ান সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। গাজীপুর ও নরসিংদীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, প্রার্থীদের জনসংযোগ, পথসভায় মুখর পাড়া মহল্লা। এবং চাঁপাইনবাবগঞ্জে চায়না কমলা চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা সায়েম, তার সাফল্যে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় চাষিরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 10 ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে জাতীয় নির্বাচনের তফসিলের ভাষণ রেকর্ড করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তবে ভাষণটি 10 ডিসেম্বরে প্রচার করা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করেন তিনি। বলেন, বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের এখতিয়ারে রয়েছে। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এক ব্রিফিংয়ে বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণ রেকর্ড করার দিনক্ষণের কথা জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রেকর্ডিং এর বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। আমি যখনই দেখুন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন 10 তারিখে রেকর্ড করা হবে কিনা, আমি বললাম যে হ্যাঁ হবে, কিন্তু বিষয়বস্তুটা কি এটা এবং কখন করবেন এটা স্যারের উপরে ছাড়েন, আমি জানলেই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। প্রথা অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের বিষয়েও জানান তিনি। রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি, আমি আশা করছি যে কালকে নাগাদ জানানো যাবে। ইসির সাথে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের বৈঠকের বিষয়বস্তু সম্পর্কেও কথা বলেন আখতার আহমেদ। যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। তাদেরকে ওটা রিটার্নিং অফিসার করে একটা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত আছে ইন্টারনাল যত জানি, সেই ক্ষেত্রে তাদেরকে প্রতিবাদ জানাতে আসলেন যে ডিসিদের বাইরে কোনো রিটার্নিং অফিসার করা যাবে না। এই বিষয়ে আমি আপনাদেরকে প্রথমে বলেছি, তারা এসেছিলেন বলতে যে তারা সার্বিক সহযোগিতা প্রদান করবেন। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। কাজে অতীতে আসেননি বলে এখন আসা যাবে না, অতীত তো অনেক কিছুই ঘটেনি যেটা এবার ঘটতেছে। এছাড়া দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের নিবন্ধন তফসিল ঘোষণার 15 দিনের মধ্যে আর নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ, আনসার, বিজিপি, সেনা সদস্যদের মোতায়েনের পর নিবন্ধনের সময় ঠিক করা হবে বলে জানায় ইসি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। শারীরিক অবস্থার উন্নতি না হয় এখনও তাকে বিদেশে নেওয়ার কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বেগম জিয়ার মেডিকেল বোর্ড। তাকে লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাতারের ব্যবস্থাপনায় পাঠানো নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটিও আজ ঢাকায় আসছে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী জানিয়েছেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা আপাতত এভার কেয়ার হাসপাতালেই তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হবে। এদিকে অসুস্থ শাশুড়ির সেবা এবং চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে সোমবার বিকেল থেকে হাসপাতালে অবস্থান করছেন তার পুত্রবধূ ড জোবায়দা রহমান। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী আজ। এবছর দিবসের প্রতিপাদ্য নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি। নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিতে বেগম রোকেয়ার অবদান স্মরণে যথাযথ মর্যাদায় আজ রোকেয়া দিবস পালন করা হবে।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণীতে তিনি বলেন, বেগম রোকেয়া নারী উন্নয়নের পথে যে যাত্রা শুরু করেছিলেন তার ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এদিকে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অনুষ্ঠানে 4 জনের হাতে রোকেয়া পদক তুলে দেওয়া হবে। এরা হলেন গবেষণায় রুহানা রাকিব, শ্রম অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে নাবিলা ইদ্রিস ও ক্রীড়ায় ঋতুপর্ণা চাকমা। রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে মা ও মেয়ের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে বাসার গৃহকর্মী আয়েশা পলাতক রয়েছে। পুলিশের ধারণা, গৃহকর্মী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিলিং মিশন শেষ করে খুনি স্কুল ড্রেস পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানায় পুলিশ। এ ঘটনায় ওই বাসার সিকিউরিটি গার্ড ও দারওয়ান সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিএম তসলিমের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই বাড়ির 7ম তলার একটি ফ্ল্যাটে স্ত্রী ও এক কন্যাসহ বসবাস স্কুল শিক্ষক আজিজুল ইসলামের। সকালে শিক্ষকতার কাজে বাসা থেকে বেরিয়ে যান তিনি। এই সময় বাসায় ছিলেন তার স্ত্রী লাইলা আফরোজ এবং নবম শ্রেণীতে পড়ুয়া একমাত্র কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ। রান্নাঘরটা পুরো রক্তে ভরা আর ফ্লোরও রক্তে ভরা, আর ওয়ালের মধ্যে যে হাতের ছাপ আছে রক্ত দিয়ে ভরা আর কি। আমরা গার্ডকে বলি যে এরকম কাজের মেয়ে যদি থাকে কাজ করবে এরকম পাঠানোর জন্য। বার 2-1 তার কাছে তার অ্যাড্রেস চাওয়া হয়েছে। বলা হয়েছিল যে ক্যাম্পে থাকে ভাড়া, এরকম চাচাচির সাথে বাড়ি বলেছিল রংপুরের দিকে, পুড়ে গেছে, এভাবে আসছে, বাবা মা মারা গেছে। বাট আই থিঙ্ক এখন মনে হচ্ছে যে এভরিথিং ইজ গুড। গৃহস্থলী কাজের জন্য 4 দিন আগে আয়েশা নামের এক গৃহ পরিচারিকাকে নিয়োগ দেয় এই পরিবার। সিসিটিভি ফুটেজে দেখা যায় হত্যার পর স্কুল ড্রেস পরে সেখান থেকে ওই গৃহকর্মী বেরিয়ে যায়। নিরাপত্তা কর্মীরা জানান, ছদ্মবেশে বেরিয়ে যাওয়ার কারণে তাকে চিনতে পারেননি তারা। মেয়েটা হিজাব পরে, স্কুল ড্রেস পরে হিজাব পরে বের হয়ে গেল। সেই মেয়ে তো কখনো হিজাব পরেনি। দারোয়ান কি এটুকু কিছুই বুঝতে পারেনি? সিকিউরিটি কাজটা কি? আমার দারোয়ান আমার কেন? দারোয়ান যখন একটা যখন বের হবে তাহলে ধরবে না? পুলিশের ধারণা, অস্থায়ী সে কাজের বুয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে। হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বেশ কিছু আলামত এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। আমরা 2টি ধারালো ছুরি পেয়েছি এবং ভেতরে তার যে হত্যাকারী সে ফ্রেশ ট্রেশ হয়েছে এরকম বাথরুমে আমরা সেরকম আলামত পেয়েছি। সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। চাঞ্চল্যকর এই হত্যার তদন্তে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে ডিবি, সিআইডি, পিবিআই ও র্যাব সহ বেশ কয়েকটি সংস্থা। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। জমে উঠেছে গাজীপুর 5 আসনের নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে ভোটাররা বলছেন দল বিবেচনায় নয়, ব্যক্তি বিশেষে ভোট দেবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। নদীনালা খালবিলে সমৃদ্ধ ঢাকার অতি নিকটে গাজীপুর 5 আসন। কৃষি এখানকার মানুষের অন্যতম জীবিকা। প্রাকৃতিক বৈচিত্র্যের কালীগঞ্জ পুবাইল সংসদীয় এই আসনটিতে লেগেছে ভোটের হাওয়া। চায়ের দোকান, বাজারঘাট কিংবা পাড়া মহল্লায় নির্বাচনী নানা মেরুকরণ মেলাতে ব্যস্ত স্থানীয় ভোটাররা। রাস্তা কতদিন ধরে ভাঙ্গা ওরা রয়েছে, 5 বছর ধরে এটা খালি রোদলাই হইতেছে, কিন্তু কাম হইতেছে না। 5 বছর ভরের একটা বুড়াই এইবার কাদি মনে করেন 18 বছরে 19 বছরের মাথাত এইটা যদি ব্যয় ভুলে জায়গা তত একেবারে গেল কই। আমরা কারো দলভুক্ত না, আমরা ব্যক্তি হিসাবে ভোট দিই। যার কাছে সুখ দুঃখের কথা বলতে পারি, ন্যায্য বিচার পাই। প্রার্থীরা গণসংযোগ, সভা সমাবেশ করে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন
নানা প্রতিশ্রুতি। পুবাইল হয়ে সিলেটগামী যে রাস্তাটা, এটা 70 দশকের মান্দাতা তালাবের রাস্তা, সেই রাস্তাটাকে ফুল লেনে উন্নীত করার একটা পরিকল্পনা রয়েছে এবং সেটা যদি হয় এদিকের যে যানজট রয়েছে সেই যানজট নিরসন হবে। স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে চাই। কালীগঞ্জ পুবাইলবাসীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন বিএনপি মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন। কোনো ধরনের হানাহানি মারামারি চলবে না, কোনো প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি হবে না, আমি করতে দেব না, কাউকে করতে দেব না এবং আপনাদেরকে হক ইনসাফ প্রতিষ্ঠা করব। আমাকে যদি ইজ্জত দেয় আমি দাঁড়িয়ে থেকে যেইভাবে পারি সেইভাবে কাজ আদায় করে আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য। শুধু প্রতিশ্রুতি নয়, এই জনপদের মানুষের ভাগ্য বদলে কাজ করবে প্রার্থীরা, এমনটাই আশা ভোটারদের। ঢাকার পাশে হলেও গাজীপুর 5 আসনের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা রয়েছে, বেকারত্ব এবং মাদকাসক্তির অভিশাপও। কৃষিক্ষেত্রে প্রয়োজন ব্যাপক উন্নতির। ভোটাররা বলছেন আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, কালীগঞ্জ, গাজীপুর। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে নারায়ণগঞ্জ 1 আসনের রূপগঞ্জে আছেন সহকর্মী ইয়াসিন রানা। তিনি জানাচ্ছেন এখানকার নির্বাচনী প্রচারণার খবর। তো ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ 1 আসনের রূপগঞ্জের নীলা মার্কেটে আছি আমি এই মুহূর্তে। আপনাকে যে বিষয়টা জানাবো, এখানে বিএনপির প্রার্থী রয়েছেন মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু এবং জামাতের প্রার্থী রয়েছেন আনোয়ার হোসেন মোল্লা। আমরা এই নারায়ণগঞ্জ 1-এর বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি। এলাকার বিভিন্ন বাজার এলাকাতে আমরা দেখেছি এখানে বিএনপি এবং জামাতের প্রার্থীর অনেক পোস্টার, ব্যানার, ফেস্টুন রয়েছে। এছাড়া বিএনপির একাধিক প্রার্থী তারা রয়েছে পোস্টার এবং ফেস্টুনের মাধ্যমে তাদের এমপি প্রার্থী হবার জানান দিচ্ছেন। সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের প্রচারণা দেখিনি। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন মূলত সকাল 11টার পর থেকেই তাদের প্রচারণা, গণসংযোগে বিভিন্ন প্রোগ্রাম তাদের রয়েছে এবং দুপুরবেলা কিছু উঠান বৈঠক তারা করবেন। এছাড়া বিকেল থেকে কিছু গণসংযোগ করবেন এবং সন্ধ্যার পরে গ্রাম এলাকাতে অনেক ধরনের ওয়াজ মাহফিল হয়, সেই ওয়াজ মাহফিলগুলোতে প্রার্থীরা যোগ দিবেন। আমি এখানে ভোটের যে ইকুয়েশনে আপনি জানেন যে এখানে 300 ফিট থেকে শুরু করে যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে এলাকাটি, এটা মূলত অনেকটুকুই এখন পর্যন্ত জনবসতি আসলে হয়নি। এছাড়া রূপগঞ্জের যে মূল এলাকা কাঞ্চন বাজার সহ থেকে শুরু করে ওই এলাকাগুলোতে ভোটের প্রচারণা অনেকটাই বেশি এবং এখানে ভোটারদের মাঝে অনেক ধরনের উত্তেজনা কাজ করে। এছাড়া অতীতের যে নির্বাচনগুলো এই আসনে অনুষ্ঠিত হয়েছে সেখানে ভোটের মাঠে অনেক উত্তেজনা বিরাজ করেছে। অনেক সময় আমরা নির্বাচনে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সেই সময় আসলে আমরা যে এই বিষয়গুলো দেখতে পেয়েছি যে এই এলাকাগুলোতে আসলে ভোটারদের মাঝে যেমন উত্তেজনা কাজ করে, প্রার্থীদের মাঝেও তেমন আসলে উত্তেজনা কাজ করে এবং এইখানে ভোটের মাঠে নানান ধরনের ইকুয়েশন কাজ করে। এখানে প্রার্থীদের আমরা অতীতেও দেখেছি এবং বর্তমানে আমরা কথা বলেছি, প্রার্থীদের এই আসনটিতে ভোট করার জন্য প্রচারণার পাশাপাশি অনেকেই পেশি শক্তিরও ব্যবহার করেছেন এবং আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করার জন্য অনেক ভোটার এবং নেতাকর্মী আমাদেরকে জানিয়েছেন। তবে ভোটারদের সাথে আমরা কথা বলেছি, এখানে প্রার্থীরা এখন পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যে ভোট চাওয়ার যে বিষয়টা, এটা আসলে তেমন এখনো হয়নি। ভোটাররা বিভিন্ন প্রার্থীদের প্রচারণা, গণমিছিল দেখছেন, তবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যে ভোট চাওয়ার বিষয়টা এখন পর্যন্ত এমনভাবে আসলে লক্ষ্য করা যায়নি। তো হ্যাঁ, এই ছিল এই নারায়ণগঞ্জ 1 আসন থেকে ভোটের সবশেষ তথ্য। জি, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর 5টি আসনে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের জনসংযোগ, পথসভায় মুখর পুরো জেলা। সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে ভোটের আমেজ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নরসিংদী থেকে ফিরে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। নির্বাচনী প্রচারণায় নরসিংদী জেলার প্রার্থীরা নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন জনগণের সামনে। কোথাও চলছে বড় জনসভা, কোথাও আবার ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা। নারী ভোটারদের নিরাপত্তা, যুব সমাজের কর্মসংস্থান, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং শিল্প খাতে নতুন বিনিয়োগ সবই গুরুত্ব পাচ্ছে প্রচারণায়। প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের মধ্যেও রয়েছে উচ্ছ্বাস। তারা বলছেন স্বচ্ছ নেতৃত্ব, প্রযুক্তি ভিত্তিক উন্নয়ন এবং কর্মসংস্থান এসব বিষয়ই তাদের প্রধান প্রত্যাশা।
পলাশের উন্নয়নের ক্ষেত্রে ডক্টর আব্দুল মঈন খানকে বেছে নিবে এবং দানের শীষকে বেছে নিবে ইনশাল্লাহ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেব। তরুণ ভোটার হিসাবে আমি মনে করি অভিজ্ঞতাকেই বেছে নেওয়া উচিত। বিএনপি, জামাত ও অন্যান্য দলের প্রার্থীদের প্রতিশ্রুতি ঝুড়িতে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পের বিস্তারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরাও নরসিংদী শিল্পাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যানজট নিরসনে রাখতে চাইছেন বড় ভূমিকা। আন্দোলন সংগ্রামে এই নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু 15 বছর আমি পুরোপুরি সক্রিয় ছিলাম। মনোনয়নের ব্যাপারে আমি তো শতভাগ আশাবাদী। প্রত্যাশা অনুযায়ী আমি জনগণের সমর্থন নিয়ে শিবপুর নরসিংদী 3-এর প্রতিনিধি হিসেবে বিবেচনা করবেন। জনগণ তারা অত্যন্ত সচেতন, অত্যন্ত বিচক্ষণ। তারা জানে যে কাকে আমরা নির্বাচিত করলে, কোন দলকে, কোন ব্যক্তিকে নির্বাচিত করলে আমাদের দেশের মানুষের কল্যাণ হবে। 15 বছর ভোট না দেওয়ার যে আক্ষেপ জনগণের মধ্যে আছে, এই জনগণ এবার ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ জনগণের ব্যাপক সাড়া আমরা পেয়েছি, অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি আল্লাহর মেহেরবানিতে। নরসিংদী জেলার মোট 5টি আসনে প্রায় 15 লাখ ভোটার এখন অপেক্ষায় তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচনে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, নরসিংদী। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন ফরিদপুরের মধুখালীতে আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা চলে এসেছি ফরিদপুর 1 আসনের চর নওপাড়া এলাকা। নির্বাচনের প্রস্তুতি কেমন দেখতেছেন? ভোটাররা আপনাদের বাড়িতে আসে ভালোই, ওনার ফিল্ড ভালোই। জি, ভোট চাই ওনার। আপনার প্রত্যাশা কি যে নির্বাচিত হবে, তার কাছ থেকে কি চান? তার কাছে চাই আমার এই ফরিদপুর 1 আসনে যাতে উন্নয়ন হয়, গরিব মানুষ যাতে 2 মুঠো ডাল ভাত খেয়ে যাতে বাইসে থাকতে পারে, এই উন্নয়নটুকু তার কাছে চাই, প্রত্যাশা করি। যারা আমাদের পাশে থাকবে তাড়াতাড়ি বলতে পারবে। আচ্ছা, কি প্রত্যাশা করেন এবার যারা নির্বাচিত হবে তাদের কাছ থেকে আপনারা কি চান? তাদের কাছ থেকে চাই আমরা এলাকার উন্নতি করবেন, কিংবা এই যে মানুষের রাস্তাঘাটে এটা সেটা ছিনতাই আর জায়গার এটা সেটা হয়, সেটা যদি ঠিকঠাক ভাবে চলে আমরা এটাই আশা করি। এখানকার শ্রমিকরাই বলছিলেন যারা শ্রমিকদের স্বার্থ বুঝবে, শ্রমিকদের দুঃখ কষ্ট বুঝবে, তাদেরকেই ভোট দেবে এ সকল শ্রমিকরা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে যে কোনো সময় পৌঁছে যাব আপনার শহরে, আপনার এলাকায়। আমাদের সঙ্গে থাকুন। চাঁপাইনবাবগঞ্জে চায়না কমলা চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন সায়েম আলী নামে এক কৃষি উদ্যোক্তা। এখন তার বাগানে শোভা পাচ্ছে থোকায় থোকায় কমলা। তার এই সাফল্যে আগ্রহী হচ্ছেন অনেকেই। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজজামান সজীব। কয়েক বছর আগেও সায়েম আলী আম চাষ করতেন, তবে লাভের মুখ তেমন দেখতেন না। একদিন বাজারে চায়না কমলালেবু বিক্রি হতে দেখে এই কমলা চাষে উদ্বুদ্ধ হন তিনি। এরপর কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় 2022 সালে 3 বিঘা জমিতে গড়ে তোলেন চায়না কমলার বাগান। এতে খরচ হয় প্রায় 1.5 লাখ টাকা। গত বছর তার বাগানে আসে প্রথম ফলন। সেই ফল বিক্রি করে তিনি শুধু খরচই তুলে আনেননি, লাভবানও হয়েছেন। অনেক লোক আপনার আমার বাগানে আসছে, ফল দেখে তারাও খুশি, তারাও মানে চাষের জন্য খুব আগ্রহ প্রকাশ করছে। কিছুদিনের মধ্যেই আম থেকে আপনার কমলার চাষের জন্যই আপনার বিখ্যাত হয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। এবছর তিনি প্রতি কেজি কমলা 100 টাকা কেজি দরে বিক্রি শুরু করেছেন। সব খরচ বাদ দিয়ে এবার তার লাভ হবে প্রায় 6 থেকে 7 লাখ টাকা। তার কমলা বাগান দেখতে প্রতিদিন অনেকেই আসেন। আমার বাড়ির পাশেই সাইম ভাইয়ের বাগানের চায়না কমলা খেলাম, খুব সুন্দর সুস্বাদু। বাগানটাতে দেখাশোনা করি, আর ধরলেন ফলও আপনার হয়েছে, পার্টিতে আছে লিয়াও যায়, সুস্বাদু আছে। বাগানে অনেক ফল এসেছে এবং লেবুগুলো অনেক সুস্বাদু খেলাম, দেখলাম, এবং কালারও অনেক সুন্দর। আমরা এগুলো দেখে মুগ্ধ, এর আগে কোনোদিন দেখিনি। এই যে 2-3 বছরের চাষ হচ্ছে, কৃষি অফিসারের যদি সহযোগিতা পাই তাহলে আমরা বাগানটা চাষ করব। জেলা কৃষি বিভাগ জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের মাটি ও আবহাওয়া চায়না কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। ভালো উৎপাদন হচ্ছে এবং সেখান থেকে লাভবান হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার যে আবহাওয়া এবং মাটি আছে, তাহলে আমরা আশা করতেছি যে এই চায়না কমলাটা এখানে উৎপাদন হবে এবং এটা যদি কৃষক আবাদ করে তাহলে সেখান থেকে সে লাভবান হবে। সায়েম আলীর কমলা বাগান অর্থনৈতিক উন্নতির পথই তৈরি করেনি, একই সঙ্গে খুলে দিয়েছে এলাকার কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
আজ ঐতিহাসিক ৯ ডিসেম্বর শেরপুরের নকলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও এদেশীয় দোসর রাজাকার আলবদর বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধারা শেরপুরের নকলাকে পাক হানাদার মুক্ত করেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা ফুলপুরের রামসোনা এলাকায় অবস্থান নিয়ে নকলাকে মুক্ত করার পরিকল্পনা করেন। এদিকে মিত্র বাহিনীর যুদ্ধ বিমান আকাশে উঠতে শুরু করে। ৮ ডিসেম্বর রাতে নকলার জানকীপুর ও কলাপাড়া হয়ে নকলার চারদিকে অ্যাম্বুশ করে ঘিরে রাখে বীর মুক্তিযোদ্ধারা। পরদিন ৯ ডিসেম্বর সকাল ৭টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার বাহিনী কলাপাড়া হয়ে পলাশকান্দির দিকে পালাতে গেলে মুক্তিবাহিনীর অ্যাম্বুশের মুখে ১১৭ জন পাকিস্তানি হানাদার ও রাজাকার আল বদর ১১০টি অস্ত্রসহ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরে ওই দিন সকাল ১০টায় মিত্রবাহিনীর ক্যাপ্টেন রানা সিং এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রবেশ করে। সেখানে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে নকলাকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নয়ন শিবগঞ্জ উপজেলার নয়ালভাঙ্গা ইউনিয়নের মোড়লটোলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার বাবুপুর মোড়ে নয়নকে চাপাতি দিয়ে হাতে পায়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘাতকদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এবার খেলার খবর। উলভারহ্যাম্পটনকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড। উলসের মাঠ মোলিনেক্সে জয়টা প্রার্থী ছিল রেড ডেভিলদের। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের কল্যাণে খেলার ২৫ মিনিটে লিড পায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে যা রিকনার বেলেগার্ড প্রথমার্ধের শেষ মিনিটে গোল শোধ করলে ১-১ সমতায় বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে ব্রায়ান এমবেউমা, মেসন মাউন্ট এবং ব্রুনো ফার্নান্দেজ আরও একটি করে গোল করায় ম্যানচেস্টার ইউনাইটেডের ৪-১ গোলের বড় জয় নিশ্চিত হয়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সিইসির ভাষণ রেকর্ড বুধবার। বিটিভিকে ইসির চিঠি, বৃহস্পতিবার প্রচারের সম্ভাবনা। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে জবাই করে হত্যা, গৃহকর্মী পলাতক, বাসার দারোয়ান সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। গাজীপুর ও নরসিংদীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, প্রার্থীদের জনসংযোগ, পথসভায় মুখর পাড়া মহল্লা। এবং চাঁপাইনবাবগঞ্জে চায়না কমলা চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা সায়েম। তার সাফল্যে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় চাষিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।